4টা কোম্পানি আমাদের লোকাল লে অফ করছে আরকি। প্রায় ৮০-৯০ জনের মতো লোক লে অফ করছে। বাট কোয়েশ্চেন হচ্ছে যে সবাই তো একটা করে বানাচ্ছে। এই রুমে ৪০ জন আছে বা ৩০ জন আছে, ৩০ জন ৩০ টা বানাচ্ছে। কারটা ইউজ করব? কেন করব? যেমন আজকের দিনে যারা সিএসসি তে ভর্তি হচ্ছে তাদের লাইফ উইল বি ভেরি ডিফিকাল্ট। আমরা তো ৩ বছর আগেও বিশ্বাস করতাম না যে আমার একটা ডিজাইন এআই নিয়ে সার্টেন কাজ করে ডিপ্লয় করে দিবে। যখন ইন্টারনেট আসার কারণে যেটা হয়েছে যে আমরা এখন যারা আমাদের এই প্রফেশনে আছি আজকের দিনে, ধরেন আমাদের বাবারা কিন্তু এই প্রফেশনের কথা চিন্তাই করে নাই। মানে ১৯৮০-৮৫ সালে যাদের ক্যারিয়ার শুরু হয়েছে বা ৯০ সালে যাদের ক্যারিয়ার শুরু হয়েছে তারা চিন্তাই করে নাই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে কিছু একটা থাকবে। মানে স্বপ্নে কেন, দুঃস্বপ্নেও না আরকি। তারপরে এআই ইঞ্জিনিয়ার, এইটা ওইটা, প্রজেক্ট ম্যানেজার, টেস্টার, ডিবিএ, মানে স্বপ্নেও চিন্তা করে নাই। হুইচ ইজ নট ইভেন ৩০ বছর আগেও না আরকি। সো ৩০ বছরের মধ্যে ইন্টারনেট আসছে। ইন্টারনেট আসার ফলে কি হইলো? নতুন, নতুন ইন্ডাস্ট্রি ক্রিয়েট হইছে। আমরা এখন সফটওয়্যার বানাই, আমরা ওয়েবসাইট বানাই। আমাদের হোল ক্যারিয়ার ডিপেন্ডস অন ইন্টারনেট কানেকশন। ইমাজিন কালকে থেকে পৃথিবীতে ইন্টারনেট নাই। আমরা সবাই বেকার। লিটারালি। কারণ ডেস্কটপ সফটওয়্যার কয়জন ইউজ করবে? ডেস্কটপ সফটওয়্যার এখন আর ওভাবে চলে না, রাইট? আমরাও যখন ফার্স্টের দিকে সফটওয়্যার বানানো শুরু করি, মানুষ এসে বলতো, "ভাই আমার জন্য একটা পজ বানাবেন, আমার দোকানে চলবে।" এখন আর কেউ কম্পিউটারের পজের কথা বলে না। এখন সব ইন্টারনেট। সো ৩০ বছর আগেও যে ইন্ডাস্ট্রি ছিল না, এখন 4IR বলে আরকি। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন জিনিসটা কি? আমরা তো সবাই সিএসসি পড়ছি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন জিনিসটা হচ্ছে যে এমন একটা রেভলিউশন হয়েছে যার কারণে ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে। যেমন ফার্স্টে হচ্ছে মেশিন আসছে। মানে আগে মানুষ হাত দিয়ে শাড়ি বানাইতো। দেন হচ্ছে মেশিন আসছে, মেশিন শাড়ি বানানো শুরু করছে। আগে মানুষ হাত দিয়ে জামা বানাইতো। পরে মেশিন আসছে, মেশিন হাত দিয়ে জামা বানানো শুরু করছে। ঘটনা কি করছে? ঘটনা হচ্ছে এর ফলে প্রোডাকশন বেড়ে গেছে। এরপর হচ্ছে খাবার। খাবারের যে প্যাকেজিশন, তারপরে প্রসেসড ফুড, তারপরে হচ্ছে যে প্রোডাকশন, যে আমাদের যে সার-টার বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এর ফলে কিন্তু ফুডের একটা রেভলিউশন হইছে আরকি। তোমরা হয়তো আমাকে বিশ্বাস করবে না, ১০০ বছর আগে অনেক সায়েন্টিস্ট প্রেডিক্ট করছে যে পৃথিবীর মানুষ না খেয়ে মরে যাবে। মানে পৃথিবীতে কোনো খাবার থাকবে না আরকি। কারণ যে হারে মানুষ বাড়তেছে ওই হারে প্রোডাকশন বাড়তেছে না। অনেক বুদ্ধিজীবী সায়েন্টিস্ট এটা প্রেডিক্ট করে গেছে। বাট না খেয়ে কি আমরা মরছি? আমরা কাচ্চি না খেয়ে মরে যেতে পারি। কিন্তু না খেয়ে মরি নাই। আমরা পিজ্জা, পাস্তা, বার্গার না খেয়ে আমাদের মন খারাপ হইতে পারে। কিন্তু না খেয়ে তো মরি নাই। সো যেটা হচ্ছে যে ইভলিউশন হইছে। চেঞ্জ হইছে, রেভলিউশন হইছে। এখন অ্যালার্মিং বিষয় যেটা, যে ইন্টারনেট শিফট হইতে ২৫-৩০ বছর লাগছে। কিন্তু এআই শিফট হইতে ২৫-৩০ বছর লাগবে না। 5 to 10 ইয়ার্স ম্যাক্স। মানে এর আগের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গুলো ১০০-১৫০ বছর টাইম নিছে। তারপরেরগুলা ৪০-৫০ বছর টাইম নিছে। ইন্টারনেট ৩০ বছর টাইম নিছে। এআই প্রবাবলি ১০ বছর টাইম নিবে। তারপরে যে রেভলিউশন আসবে সেটা মেবি ২ বছর টাইম নিবে। মানে এর মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে। এখন প্রবলেম হচ্ছে যে যেমন আমার বাবা যে ক্যারিয়ার দিয়ে লাইফ শুরু করছে এখনো সেম ক্যারিয়ারে আছে ফর 40 ইয়ার্স। আমাদের অধিকাংশ বাবাই কম বেশি সেম। যেটা দিয়ে শুরু করছে ওটাতেই আছে, বা হয়তো ১টা-২টা চেঞ্জ হইছে আরকি, এর বেশি কিছু না। আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে ভেরি ফাস্ট চেঞ্জ। আমাদের সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে খুব দ্রুত। সো আমরা শুরু করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। যেমন আমি শুরু করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, এখন বিজনেস করতেছি। সো এভাবে কেউ শুরু করছে পাইথনে, এখন লারাভেলে কাজ করছে। কেউ ডটনেট এ শুরু করছে, এখন অন্য স্ট্যাকে কাজ করতেছে। কেউ মোবাইলে শুরু করছে, এখন ডিফারেন্ট স্ট্যাকে কাজ করতেছে। এটাও কিন্তু ১০ বছর আগে আমরাই না করতাম যে তুমি অ্যান্ড্রয়েড শিখো, অ্যান্ড্রয়েডই শিখো। মানে ওয়েবে আর ওইভাবে ঝামেলা করার দরকার নাই। বা iOS এও যাওয়ার দরকার নাই। এটাও বলতাম। কিন্তু এখন আর বলি না। এখন বলি সব শিখো। সব পারতে হবে আরকি। আগের সেই জিনিসটা আর নাই। যে লারাভেল পারতো সে লারাভেলই পারতো। তারে যদি ডটনেট এর কোয়েশ্চেন করা হইতো সে বলতো, "ভাই দিস ইজ নট মাই থিং।" হ্যাঁ, এটা আমার থিং হচ্ছে। বাট এখন আর সেই জিনিসটা হয় না। সো অলরেডি তোমাদের সুইচ সোয়াপ শিফট শুরু হয়ে গেছে আরকি, চলতেছে আরকি। এখন আ সামনে কি হবে? যেমন আজকের দিনে যারা সিএসসি তে ভর্তি হচ্ছে তাদের লাইফ উইল বি ভেরি ডিফিকাল্ট। কিরকম ডিফিকাল্ট আমি একটু তোমাদেরকে পিকচার করাই। তোমরা জানো কিনা যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে উর্দু। ধরো তোমাদের ভাই বোন কেউ একজন উর্দুতে চান্স পাইছে। পড়াইলাও। ওর চাকরি কোথায় হবে? বাংলাদেশে যদি আল কায়দা আসে, ও তখন কমিউনিকেটর হিসেবে কথা বলতে হবে। ব্রিজ ইঞ্জিনিয়ার হিসেবে। যে ইয়ে তুমকো উড়া দেগা, রাইট? এছাড়া তো আমি ওর জব দেখতেছি না। এছাড়া ও যদি পাকিস্তান চলে যায়, ইন্ডিয়া চলে যায়, বা অন্য কোনো দিকে দুবাই চলে যায়। এখন দুবাইয়ের মানুষটা কি প্রচুর হিন্দি পারে। তো মাই পয়েন্ট ইজ যে সিএসসি আস্তে, আস্তে উর্দুর মতো হবে আরকি। সিএসসি একসময় উর্দুর মতো হবে। অন দ্য ওয়ে।
কারণ কি? কারণ অলরেডি দেখছো। কারণ যেই কুইক সর্ট, মার্জ সর্ট শিখতে আমরা ঘাম ছুটায় বানাইতাম, সেটার কোনো মিনিংই নেই এখন। তুই কর। আমি সাবস্ক্রিপশন নিতেছি, তুই কর। রাইট? $20 দিব, $100 দিব, তুই কর। এখন এজ এ কোম্পানি আমাদের জন্য অনেস্টলি যদি বলি $200, $300, $500, $1000 কিছুই না। ২ টা ইঞ্জিনিয়ারের স্যালারির সমান। বা অনেক ক্ষেত্রে একটা ইঞ্জিনিয়ারের স্যালারির সমান। সো এখন আমি যদি $500 সাবস্ক্রিপশন ফি দিয়ে ১০ জনের কাজ করাইতে পারি এজ এ ক্লায়েন্ট চিন্তা করতেছি। এবং সেফটি সিকিউরিটি এখনো পর্যন্ত কেন করাবো না? সাগির ভাইদের প্রজেক্ট এখন পর্যন্ত এআই কেন নিয়ে যাবে না? কারণ তারা এআই কে এখনো বিশ্বাস করে না। কিন্তু কয়দিন? মানে আমরা তো ৩ বছর আগেও বিশ্বাস করতাম না যে আমার একটা ডিজাইন এআই নিয়ে সার্টেন কাজ করে ডিপ্লয় করে দিবে। ৩ বছর আগেও বিশ্বাস করতাম না। ২ বছর আগেও করতাম না। ৬ মাস আগে থেকে মোটামুটি পেটে কামড় দেওয়া শুরু হইছে। রাইট? সো আমি বলতেছি না যে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমি এটা বলতেছি যে এই যে আমাদের বাবারা চিন্তা করে নাই যে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। চিন্তা করছে হয়তো ডাক্তার হবে, নাহলে উকিল হবে, নাহলে কি হবে আর কিছু একটা হবে। কিন্তু আমরা হইলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্রিজ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কিউএ, তারপর প্রজেক্ট ম্যানেজার এগুলা যেগুলো ওরা চিন্তা করে না। সো এআই আসলেও অনেক নতুন, নতুন জিনিস আসলে ক্রিয়েট হবে। সো নতুন ইন্ডাস্ট্রি ওপেন হবে আরো। কিন্তু আমরা রেলেভেন্ট থাকবো কিনা? যেমন আমার আব্বারে যদি এখন এসে বলি যে আপনি কোডিং করেন, সে কি রেলেভেন্ট এই জায়গায়? টোটালি ইরেলেভেন্ট। ইভেন অনেক ক্ষেত্রে সে বুঝেও না যে আমরা জানে সফটওয়্যার বানাই। কি সফটওয়্যার বানায়, কেমনে বানায়, কোথায় ইউজ করে, এগুলো তারা জানে না। সো আমরাও এআই যেহেতু রেভলিউশনটা ফাস্ট হচ্ছে, ৩ বছরে হচ্ছে, ৫ বছরে হচ্ছে, ১০ বছর হচ্ছে, আগে হচ্ছে ৬০-৭০ বছর হতো। তার মানে একটা ক্যারিয়ার ৩০ বছরের একটা ক্যারিয়ারের মধ্যে পার্সু হয়ে যেত। তো দ্যাটস ওয়াই অ্যাডাপ্টেবিলিটিটা ইম্পর্টেন্ট। আমরা যেটা করতেছি যে যেমন সাকিব ভাই যেটা বললো যে ক্লায়েন্ট বলছে যে আমি রিপোর্টটা এভাবে চাই। এখন রিপোর্টটা আসলে কিভাবে হইলে ভালো হয়? সফটওয়্যারের জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়, ক্লায়েন্টের জন্য ভালো হয়, ফিউচারের জন্য ভালো হয়। সেটা আমাকে চিন্তা করতে হবে। ইম্প্রোভাইজ করা আরকি। আমি ক্লায়েন্ট যেটা বলছে এটাই সবসময় কারেক্ট না, উই নো। এবং অনেক সময় ক্লায়েন্টের ডিসিশন চেঞ্জ করানো কঠিন। বাট এট দ্য সেম টাইম আমি যদি জানি যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে, সেটাই আমাকে করতে হবে আরকি। সো আগে ধরেন ১০ বছর আগে একটা জব পোস্ট ছিল আরকি, সলিউশন আর্কিটেক্ট। সলিউশন আর্কিটেক্ট ইজ সামওয়ান যে thinks about all the solutions required for a project বা for an application for a company. AWS থেকে শুরু করে তারপরে হচ্ছে স্কেলিং থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব যে করতে পারবে আরকি, এটা একটা। সো ফিউচারে আসলে আমাদেরকে হইতে হবে প্রবলেম সলভার। এতদিন আমরা প্রবলেম সলভার মানে জানতাম হচ্ছে যে একটা ক্রিটিক্যাল অ্যালগরিদম ইউজ করে একটা সিনারিওর একটা সিচুয়েশন সলভ করে দিল। সে হচ্ছে প্রবলেম সলভার। বা কোন একটা গ্রাফ থিওরি, কোন একটা নাম্বার থিওরি আমরা কোন একভাবে ইয়ে করে আমরা করলাম ফাস্টেস্ট টাইমে, কুইকেস্ট টাইমে, লেস মেমোরি ইউজ করে আমরা সলভ করলাম। That was the problem solver. But coming this day, এখন problem solver will be more like human machine combination আরকি। যে আমি ক্লায়েন্টের প্রবলেম বুঝে, তার ল্যাঙ্গুয়েজ বুঝে, তার ভাষা বুঝে, তার প্রবলেম বুঝে, তার সবকিছু সলিউশন করতেছি। ধরেন আমরা তাদের জাপানিজ আমরা বুঝে তাদের প্রবলেম সলভ করতেছি। এআই আসার কারণে জিনিসটা ইজি হয়েছে। সো মুভিং ফরওয়ার্ড, being a problem solver is the key. বিইং এ প্রবলেম নট আগে যেটা হইতো যে আমার কাজ তো কোডিং করা, এসআরএস আসবে আমি দেখে কোডিং করে দিব, সেই দিনটা আস্তে আস্তে কমে আসতেছে আর কি। অলসো আরেকটা জিনিস হচ্ছে ধরো দের ইজ নাথিং টু হাইড, লুকানোর কিছু নাই আর কি। সেটা হচ্ছে যে যেমন গত সপ্তাহে ৪টা কোম্পানি আমাদের লোকাল লে অফ করছে আর কি, প্রায় ৮০-৯০ জনের মতো লোক লে অফ করছে। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা আর কি, যে ৮০-৯০ জন মানে যদি কোম্পানি বন্ধ না হয়ে যায় আর কি বা পালায় না যায়, ৮০-৯০ জন ৪-৫টা কোম্পানি থেকে লে অফ হয়েছে বিকজ অফ প্রেশার এন্ড এভরিথিং। কোর্ট ক্যানিয়ন বেসড যে বিজনেস গুলা ছিল সেগুলার প্রায় 80-90% সেলস ড্রপ করছে। এটা আমি গেস করে বলতেছি না, এটা আমি কথা বলেই বলতেছি। আপওয়ার্ক বেসড যে বিজনেস গুলা, আপওয়ার্ক এখন যেটা করতেছে ফেক জব পোস্ট ক্রিয়েট করতেছে, কারণ জব পোস্টে বিট করতে গেলে হচ্ছে টাকা খরচ করা লাগে আর কি। কিন্তু দেখা গেছে বেশিরভাগ জব পোস্টে কোনো রেসপন্স নাই বিকজ ফেক বা অ্যাকচুয়াল জব অ্যাকচুয়ালি নাই বা কমে গেছে। সো এমবিপি বা ওই জায়গার কাজগুলা কমে আসতেছে। সো আমরা নিজেরাও একটা কনসার্নিং টাইম পাস করতেছি। তো দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট যে আমরা আমাদের কোর স্কিলটাতে ফোকাস করি, আমরা প্রবলেম সলভিংটাতে ফোকাস করি, আমরা ট্রাই করি আমাদের বেস্টটা দিয়ে করার। ডেফিনেটলি যদি এলাকায় একটা বন্যা আসে আমাদেরকে ভাসায় নিয়ে যেতে পারে, কিন্তু আমাদের প্রিপারেশন তো থাকতে হবে যে আমরা আমাদের নৌকাটা আমরা ঠিক মতো বানাবো বা আমাদের বৈঠাটা আমরা ঠিক রাখবো বা আমাদের ফুড সোর্সটা আমরা ঠিক রাখবো বা ক্লিন ওয়াটারটা আমরা ঠিক রাখবো। সো
ইটস হ্যাপেনিং, যেটা হচ্ছে যে একটা অ্যালার্মিং সিচুয়েশনের মধ্যে দিয়ে সবাই যাচ্ছে। সব কোম্পানির ফাউন্ডাররাই প্যানিক করতেছে এবং ক্লায়েন্টরাও সেম সিচুয়েশন। কোয়েশ্চেন হতে পারে যে কাজ কমছে কেন? মানে এখন তো কাজ চিপ হয়ে গেছে, সস্তা হয়ে গেছে, কাজ কমছে কেন? সো এই কোয়েশ্চেনটার উত্তর হচ্ছে, যদি একজন ওনারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো, আমি মাহফিলের এক্সাম্পল দিই। ধরো মাহফিল আমাদের এখানে ২০২১ সাল থেকে শুরু হয়েছে, ২০২৫ সাল পর্যন্ত চলছে, হুইচ ইজ 4 বা 4.5 ইয়ার্স, রাফলি 5 ইয়ার্স। 5 ইয়ার্স ধরে ৩ থেকে ৫ জন, কখনো ৬ জন, কখনো ৭ জন ইঞ্জিনিয়ার এই প্রজেক্টে কাজ করছে ফর এ স্প্যান অফ 5 ইয়ার্স। ইমাজিন ৫ বছর মানে হচ্ছে ৬০ মাস। অন এভারেজে ধরো ৩ জন ডেভেলপার, সিঙ্গেল ডেভেলপার হিসাব করলে ১৮০ মাস। এবার ১৮০ মাস ধরে নাও যে একদম বেয়ার মিনিমাম ক্লায়েন্ট আমাদেরকে পে করছে। ১৮০ মাসের জন্য তো ক্লায়েন্ট আমাদেরকে একটা অ্যামাউন্ট পে করছে। থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যামাউন্ট যেটা ক্লায়েন্ট স্পেন্ড করছে। এবার চিন্তা করো যে ক্লায়েন্ট রাইট নাও আজকের দিনে আবার মাহফিল বানাবে, সময় কয়দিন লাগবে? ৩ মাস, ২ মাস, ১ মাস, ৬ মাস। কোথায় ১৮০ মাস, কোথায় ৬ মাস? কম্পেয়ার টু ১৮০ মাস, থিঙ্ক অ্যাবাউট 3 মান্থস। ১৮০ মাসের কস্ট, 3 মান্থসের কস্ট। সমস্যা কোথায়? এখন তো তাহলে আরো বেশি করার কথা, যেহেতু টাকা কমে গেছে। উত্তর হচ্ছে, যে ১৮০ মাসের টাকা স্পেন্ড করে ফেলছে, তার সাবস্ক্রিপশন ফি হইতে পারে হয়তো ১,০০০ টাকা। কিন্তু যে ৩ মাস পরে ৩ মাস ইনভেস্ট করে একটা প্রোডাক্ট বানাইছে, তার সাবস্ক্রিপশন ফি হয়তো ১০ টাকা। কারণ তার তো খরচই হয় নাই। তাহলে যে ১৮০ মাসের টাকা খরচ করে বানাইছে, সে এখন বিজনেস আউট। কারণ সে কোনোদিন আর তার টাকা ফেরত আনতে পারবে না। কারণ ওই যে আরেকজন কম্পিটিটর আসছে যে চিপার দিচ্ছে। সো কেন ওই জায়গায় যাবে? এটা একটা রিজন। দ্বিতীয়ত হচ্ছে, যখন কোনো ইন্ডাস্ট্রি আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যায়, মানুষ ইনভেস্ট করা বন্ধ করে দেয়। যেমন গোল্ডের প্রাইস নিয়ে কারো আইডিয়া আছে এখন? আচ্ছা, গোল্ডের বাজারে এখন অ্যাকচুয়ালি মানুষ ইনভেস্ট করে না বা করতেছে না। রিজন হচ্ছে আনস্টেবিলিটি। মানে কালকে ৬০ টাকা, আজকে ৭০ টাকা। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে গোল্ডের মার্কেট এক্সট্রিমলি আনস্টেবল এবং প্রেডিক্ট করা ডিফিকাল্ট হচ্ছে। কারণ যুদ্ধ একবার লাগতেছে, একবার থামতেছে। তারপরে ইউএস ডলার কি পড়বে না দাঁড়ায় থাকবে, অনেকগুলা প্যারামিটার উপর নির্ভর করতেছে। আবার শেয়ার বাজারে অনেক সময় ফেক ইয়ে করে এটাকে বাড়ানো হয়। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এখন গোল্ডের ইন্ডাস্ট্রির মতো হয়ে গেছে। আমি অনেক প্রোডাক্টই বানাইতে পারতেছি। ধরেন একটা ইনভেন্টরি সিস্টেম, একটা এইচআরএমএস, একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বানানো এখন এইভাবে হয় আরকি। বাট কোয়েশ্চেন হচ্ছে যে সবাই তো একটা করে বানাচ্ছে। এই রুমে ৪০ জন আছে বা ৩০ জন আছে, ৩০ জন ৩০ টা বানাচ্ছে। কারটা ইউজ করব? কেন করব? So there's the problem আরকি। So it's a concerning time. My job is to deliver the concern so that you guys react, you guys adapt, you guys adjust. এই তো। সো এটাই ছিল। কারো কোনো কোয়েশ্চেন বা কোনো পয়েন্ট থাকলে ইউ ক্যান মেক। আদারওয়াইজ আমার যেটা বলার ছিল আমি বলছি আরকি।